প্রথমে জানিয়ে দেব, জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে ডিআইজি বললেন, জঙ্গিবাদ একসময় ছিল একটা নাটক। এরপর জানিয়ে দেব, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত চলছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো, বললেন নাহিদ ইসলাম। সবশেষে জানিয়ে দেব, বোরকা পরে আদালতে যাওয়ার কারণ জানালেন অপু বিশ্বাস। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে ডিআইজি বললেন, জঙ্গিবাদ এক সময় ছিল একটা নাটক। ঢাকা রেঞ্জের পুলিশের উপপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, জঙ্গিবাদ এক সময় ছিল একটা নাটক। এই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা দীর্ঘ 18 বছর যে ফ্যাসিস্ট দ্বারা কবলিত ছিলাম, সেই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত। আমরা নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি। রোববার শরীয়তপুর পুলিশ লাইন্সে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম মল্লিক একথা বলেন। বেলা 11টায় পুলিশ লাইনের ডিল শেডে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এ সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, সড়ক ও নৌপথ সহ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, সেসব চাঁদাবাজি রোধে কাজ করছে পুলিশ। কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণ অভ্যুত্থানে শরীয়তপুরের 14 শহীদ পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন, জেলা জামায়াতের আমির আব্দুর রব হাশেমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন যে অপপ্রচার চলছে তার পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্ত হচ্ছে যে নেতা তারেক রহমান, যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। রোববার বিকেলে রাজধানী গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে সাইবার আক্রমণ হয়েছে এমন অভিযোগ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সাইবার অ্যাটাক হয়েছে আমাদের ওপরে চতুর্দিক থেকে, পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো এবার আমাদের নেতা তারেক সাহেবের ওপরে আক্রমণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুবই অ্যালার্মিং। গণমাধ্যমের চিত্র পরিবর্তন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখন কিন্তু মিডিয়া পাল্টে যাচ্ছে। এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়া এটাই শুধু প্রভাবিত করছে না, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম প্রচণ্ডভাবে প্রভাবিত করছে মানুষকে। অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তথ্য প্রযুক্তিতে তরুণদের প্রবলভাবে আসা দরকার। যে অপপ্রচার চলছে তার উত্তর সঙ্গে সঙ্গে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রতিবাদ করেছে, প্রমাণ করেছে যে বিএনপি ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ম্যাডাম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে ওনার সঙ্গে সরাসরি কাজ করছি। আমি দেখেছি তার অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল অংশকে সুসংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ খান,
রাজনৈতিক বিশ্লেষক জায়েদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সাখাওয়াত হোসেন সায়ন্ত। অনুষ্ঠানে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিএনপির পক্ষে বইটি প্রকাশ করেছে জেডম্যান প্রোডাকশন। এই বইয়ের সম্পাদক শফিকুল ইসলাম খান, নির্বাহী সম্পাদক আব্দুর রহমান নূর, সহ সম্পাদক রেজওয়ানুল হক, উপসম্পাদক মেহেদি আরজান। বইটি 324 পৃষ্ঠার। এ বইয়ের 11টি অধ্যায় তারেক রহমানের ব্যক্তিগত ও পারিবারিক জীবন, রাজনীতিতে ও অভিযাত্রার সূচনা লগ্ন, বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ, বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে চাঙ্গা করার উদ্যোগ, ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা প্রবাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ, দেশ গঠনের রূপরেখা প্রণয়নে তার ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে। এদিকে যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাপুরিয়াপট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাদী, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চান, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। এনসিপির আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন করে নাই। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন দ্রুত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এর আগে শহরে পথযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ। এর আগে এনসিপির নেতারা বিকেল 4টার দিকে ঝালকাঠিতে এসে প্রথমে নেসারাবাদ দরবার শরীফে যান। সেখানে তারা হজরত কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে কায়েদ সাহেবের ছেলে মাওলানা খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। সবশেষে জানিয়ে দেব, বোরকা পরে আদালতে যাওয়ার কারণ জানালেন অপু বিশ্বাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করলে অপু বিশ্বাসের জামিন মঞ্জুর হয়। প্রথম আলোকে অপু বিশ্বাসের জামিনের খবরটি নিশ্চিত করেছে তার আইনজীবী আবুল বাশার। কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, আদালত পাড়ায় এমনিতে সবসময় অনেক মানুষ থাকেন। তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরকা পরেই আদালতে যাই। বোরকা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেননি, তবে কিছুক্ষণ পর টের পান। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না এই বিষয়ে কোনো কথা বলি। আমার আইনজীবী আছেন, তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন। কথা প্রসঙ্গে অপু বিশ্বাস এও জানালেন, এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয় তখন আশেপাশের পরিবেশ পরিস্থিতির কথা ভেবে বোরকা পরিধান করি, যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসতে পারি। আবুল বাশার জানান, ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অপু বিশ্বাস গত 2 জন হাইকোর্ট থেকে 6 মাসের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। এরপর আজ ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। আবুল বাশার বলেন, পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে। আদালত সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরে আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর জামিন আদেশ পাওয়ার পর তিনি বেরিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন মামাসহ কয়েকজন নিকট আত্মীয়। এর আগে এ মামলায় গত 18 মে গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 20 মে আদালত এ মামলায় তাকে জামিন দেন। মামলার বিবরণী সূত্রে জানা যায়, 2024 সালে 19 জুলাই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব, ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জাহেদ খান সহ 17 জনকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ওই মামলার আসামি। এ মামলায় 208 নম্বর এজাহারভুক্ত আসামি অপু বিশ্বাস।